উইকলি ট্রাভেলে স্বাগতম। আমরা উঠেছি ওপেন রুফটপ ডাবল ডেকার বাসে। আমাদের তৃতীয় গন্তব্য টেকনাফের সাবরাং 0 পয়েন্ট ঘুরে এখন আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ রোড দিয়ে পাটোয়া টেক বিচ। অন দ্য ওয়েতে টেকনাফের সুন্দরী পাহাড়ের ভিউ দেখতে ভুলবেন না। এক পাশে পাহাড়ের এই চমৎকার ভিউ আর অন্য পাশে সমুদ্র দেখতে দেখতে আমরা চলে এসেছি পাটোয়া টেক বিচ। এখানে আমরা লাঞ্চ করব। এখানে অনেক খাবারের রেস্টুরেন্ট আছে। পাটোয়া টেক বিচ কম খরচে সরাসরি আসতে চাইলে ডলফিন মোড় থেকে ছাড়া টেকনাফগামী মিনি বাস বা শ্যামবাপুরগামী সিএনজিতে আসতে পারেন। ভাড়া 150 টাকা নিবে। আগে আপনাদের বিচে ঘুরিয়ে দেখাবো। বিচে নামার জন্য একটা সুন্দর কাঠের ব্রিজ দেখা যাচ্ছে। এখানে সেলফি নিতে পারেন। পাটোয়া টেক বিচের বৈশিষ্ট্য হলো এটা পাথরের বিচ, তাই আমরা পাথরের কাছেই হেঁটে যাব। এই বিচেও পেয়ে যাবেন এটিভি রাইড। এটিভির ফুল মিনিং অল টেরেন ভেহিকল, অর্থাৎ এরা রাস্তা ছাড়াও স্নো এবং বালুতেও চলতে পারে, কারণ এরা লো টায়ার প্রেসারে চলে। আধুনিক এটিভি স্টাইলে প্রথম 4 চাকার গাড়ি তৈরি করেছিল রয়্যাল এনফিল্ড কোম্পানি 1893 সালে। বাইসাইকেলের পার্টস দিয়ে তৈরি এই গাড়ি শুধুমাত্র রাস্তায় ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছিল। 1961 সালে প্রথম এটিভি ছিল জিগার, যা 6 চাকার অ্যাম্ফিবিয়াস এটিভি, অর্থাৎ এএটিভি। অ্যাম্ফিবিয়াস অর্থ উভচর, মানে এরা জলে স্থলে সব জায়গায় চলতে পারে। জিগার তৈরি করা 1968-তে বন্ধ হয়ে যায়। এরপর অনেক কোম্পানি তৈরি করলেও মার্কেট ধরে রাখতে পারেনি। অনেকগুলো কারণের মধ্যে একটি ছিল 3 চাকার এটিভি তৈরি। প্রথম 1967 সালে জন প্রেসিঞ্জার 3 চাকার এটিভি ডিজাইন করেছিলেন এবং 1968 সালে একটি কোম্পানির কাছে তার ডিজাইন বিক্রি করে দেয়, যারা কমার্শিয়ালি এটিভি তৈরি করেছিল। কিন্তু 1969 সালে হোন্ডা কোম্পানি 3 হুইলার এটিভি তৈরি করে, যা 1970-এর মডেলের, এবং এটি মার্কেট পেয়ে যায়। এদেরকে অল টেরেন সাইকেল বা এটিসি বলা হয়। এটিসি জনপ্রিয় হয়ে যায় 1971 সালের জেমস বন্ড মুভি ডায়মন্ডস আর ফরএভার এবং কিছু টিভি সিরিয়ালের জন্য। অ্যাডভেঞ্চার ভেহিকলস কোম্পানি 1980 সালে প্রথম স্কোয়াড এটিভি অর্থাৎ 4 চাকার এটিভি তৈরি করে, যার মডেল অ্যাভেঞ্জার 400। যাই হোক, বিচে আপনি এটিভি চালাতে পারবেন, আর এর ভাড়া শর্ট ডিস্টেন্স 200 টাকা এবং লং ডিস্টেন্স 400 টাকা। এখানে আপনি দামাদামি করতে পারবেন। পেয়ে যাবেন বিচ বেড চেয়ার, আছে হর্স রাইড। এর কস্ট শর্ট ডিস্টেন্স 200 টাকা এবং লং ডিস্টেন্স 400 টাকা। এখানেও আপনি দামাদামি করে 50% কমাতে পারবেন। পেয়ে যাবেন ফটোশ্যুট করার জন্য ফটোগ্রাফার। একটি ফটো 5 টাকা করে চাইবে, দামাদামি করে নেবেন। এই পাথরগুলো একটু ধারালো, সো সাবধানে পা ফেলবেন। আপনারা বিচে যেই পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কোরাল পাথর। কোরাল, যার বাংলা অর্থ প্রবাল। আসলে কোরাল পাথর কি? কোরাল পাথর যদিও দেখতে সাধারণ পাথরের মতো, তারপরও এদের কিছু পার্থক্য আছে। কিভাবে চিনবেন কোরাল পাথর? একই সাইজের সাধারণ পাথর ভারী হয় আর কোরাল পাথর হালকা হয়। সাধারণ পাথর সলিড হয়ে থাকে, কোরাল পাথর স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত। আপনি যদি কোরাল পাথরে সামান্য ভিনেগার ঢেলে দেন, তবে এতে কিছুটা বুদবুদের তৈরি হবে। সাধারণ পাথর বিভিন্ন মিনারেল যেমন গ্রানাইট, লাইমস্টোন অথবা বেসল্ট দিয়ে তৈরি। কখনো আগ্নেয়গিরির লাভা থেকেও তৈরি হয়। অথচ একটি মজার ব্যাপার হলো, কোরাল পাথরগুলো তৈরি হয় সামুদ্রিক একটা অমেরুদণ্ডী প্রাণীর মাধ্যমে। এদের বলে কোরাল পলিপ। একটি কোরাল পলিপ সাধারণত 1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হয়, যা কিনা একটি চিনির দানা বা তিলের বীজের মতো। অথচ এরা বিশাল প্রাচীর তৈরি করতে পারে, যা কিনা মহাকাশ থেকেও দৃশ্যমান। প্রবাল প্রাচীরকে কোরাল রিফ বলে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে গ্রেট ব্যারিয়ার রিফ সম্পূর্ণরূপে প্রবাল পলিপ দ্বারা নির্মিত এবং এটি পৃথিবীর বৃহত্তম জীবন্ত কাঠামো, যা চীনের গ্রেট ওয়াল থেকেও বড়। কিন্তু কথা হলো,
এত ছোট প্রাণী কিভাবে এত বড় পাথর তৈরি করে? একটি কোরাল পলিপ 2 থেকে 100 বছর কিংবা তারও বেশি বেঁচে থাকতে পারে। যখন ডিম ফুটে তখন ছোট বাচ্চা পলিপ পানিতে ভেসে বেড়ায়। কোরাল পলিপগুলি একটি রিফ তৈরি করার জন্য সবসময় একটি শক্ত পৃষ্ঠের প্রয়োজন হয়। কিছুদিন পর পলিপ একটি শক্ত পৃষ্ঠ খুঁজে পায়, যেমন পাথর বা মৃত কোরাল রিফ কিংবা জাহাজের ধ্বংসাবশেষ বা আর্টিফিশিয়াল রিফ। একবার পলিপ সংযুক্ত হয়ে গেলে এটি আর 1 ইঞ্চিও নড়াচড়া করে না। প্রতিটি কোরাল পলিপের শরীরে 2টি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে: টেন্টেকলস, যা খাবার ধরে, এবং নিচের অংশ। পলিপের দেহের ভিতরে ক্যালিকোব্লাস্টিক লেয়ার নামে একটি বিশেষ পাতলা স্তর থাকে। এই স্তর সমুদ্রের জল থেকে ক্যালসিয়াম এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে। এরপর পলিপ একটু উপরে উঠে নিচে জায়গা তৈরি করে। প্রতি রাতে পলিপ তার শরীরের নিচে অল্প পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট নিঃসৃত করে, যা খালি জায়গা পূরণ করে। এই ক্যালসিয়াম কার্বনেট শক্ত চুনা পাথর শিলায় পরিণত হয়, যা ধীরে ধীরে রিফ তৈরি করে। একটি পলিপ বছরে মাত্র 1 থেকে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করতে পারে। এই কারণেই প্রাচীরের বেড়ে উঠতে 1000 বছর সময় লাগে। একই সাথে একটি পলিপ প্রজননের মাধ্যমে নিজের ক্লোন তৈরি করে, হাজার হাজার অভিন্ন কপি তৈরি করে তাদের গ্রুপ বড় করতে থাকে। সবাই একসাথে ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে এবং ক্লোন করে আরও বড় গ্রুপ তৈরি করতে থাকে। একটি কোরাল রিফ হাজার হাজার থেকে লক্ষ লক্ষ পৃথক পলিপ দ্বারা নির্মিত হয়, যা দীর্ঘ সময় ধরে একসাথে কাজ করে। গ্রেট ব্যারিয়ার রিফের মতো বড় রিফগুলি 20,000 বছর আগে পাথরে লেগে থাকা একটি পলিপ থেকে শুরু হয়েছিল। কোরালগুলিকে সাধারণত 2টি প্রধান গ্রুপে ভাগ করা হয়: শক্ত কোরাল এবং নরম কোরাল। শক্ত কোরালগুলি হলো রিফ নির্মাতা, যা এখানে দেখছি। এদের বিভিন্ন টাইপ, যেমন ব্রাঞ্চিং কোরাল, ম্যাসিভ কোরাল, প্লেট কোরাল, ব্রেইন কোরাল, মাশরুম কোরাল। নরম কোরালগুলি শক্ত কঙ্কাল তৈরি করে না এবং এটি নমনীয় হয়। কেন কোরাল রিফ গুরুত্বপূর্ণ? কোরাল খুব গুরুত্বপূর্ণ কারণ প্রায় 25% সামুদ্রিক প্রাণীর জন্য বাসস্থান, আশ্রয় এবং প্রজননস্থল হিসেবে বিবেচিত। কোরাল রিফ ঢেউ, ঝড় এবং উপকূলীয় ক্ষয়ের বিরুদ্ধে প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে আমাদের উপকূল রেখা রক্ষা করতে সাহায্য করে। কোরাল পলিপ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং সঞ্চয় করে, বায়ুমণ্ডল থেকে অতিরিক্ত কার্বন অপসারণ করে জলবায়ু পরিবর্তন করতে সাহায্য করে। কোরাল পলিপ থেকে ক্যান্সার, আর্থ্রাইটিস এবং ইনফেকশনের মতো রোগের চিকিৎসার জন্য ওষুধ তৈরি করা যায় কিনা তার গবেষণা চলছে। এখন বিচে আপনি যেসব কোরাল পাথর দেখছেন, এগুলো হলো মৃত কোরাল। এগুলি ভেঙে ঢেউয়ের সাথে বিচে আসে। আপনি বিচে যদি সাদা কোরালের টুকরো দেখেন, বুঝবেন এটি শত শত বছরের পুরানো।
এখন আমরা লাঞ্চ করব। এই বাঙালিয়ানা রেস্টুরেন্টে খাবারের প্রাইস একটু রিজনেবল, এখান থেকে লাঞ্চ করে নিব। আমরা চলে যাব আমাদের নেক্সট এবং লাস্ট গন্তব্য দরিয়ানগর বিচ। আমরা চলে এসেছি আমাদের লাস্ট গন্তব্য দরিয়ানগর। দরিয়ানগরে কয়েকটি বিচ আছে, এর নাম প্রেসিডেন্সি বিচ। 1 ঘন্টা বিরতিতে এখানে আমরা সানসেট দেখব, তারপর চলে যাব। এটা ডলফিন মোড় থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণে। সো আপনি চাইলে এখানে লোকাল অটোতে আসতে পারবেন, ভাড়া জনপ্রতি 20 টাকা। এই বিচেও পেয়ে যাবেন এটিভি রাইড, হর্স রাইড, পেয়ে যাবেন ফটোশ্যুট করার জন্য ফটোগ্রাফার, পেয়ে যাবেন বিচ বেড চেয়ার। তবে এই বিচে এক্সট্রা একটা জিনিস আছে, তা হলো প্যারাসেলিং। আপনাদের নিয়ে প্যারাসেলিং করব কোনো এক পর্বে। ওই যে দেখেন প্যারাসেলিং উড়ে যাচ্ছে সমুদ্রের দিকে। ওই যে দেখেন প্যারাশুটের ল্যান্ডিং হয়েছে পানিতে। প্যারাসেলিং করতে গেলে এমন সিচুয়েশন হতেই পারে, এই জন্য প্রস্তুত থাকতে হবে। এই যে আরও একটা ফ্লাই করছে।
আমরা এখন বাসে উঠে যাব। আমরা চলে আসলাম ডলফিন মোড় পার হয়ে সুগন্ধা বিচের দিকে। এক ঝলক দেখে নিন সন্ধ্যার কলাতলি রোড। আমরা সুগন্ধা পয়েন্টে ঢুকে বিচের দিকে যাচ্ছি। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট দিন আপনাদের ঘুরে দেখাবো মেরিন ড্রাইভের আরও কিছু টুরিস্ট স্পট যা ওপেন রুফটপ বাসে ছিল না। সে পর্যন্ত ভালো থাকবেন।